প্রিয় নবম এবং দশম শ্রেণী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবাইকে উচ্চতর গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, খুলনা। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি তোমাদের অসীম ধারা সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায় 7 অসীম ধারায় প্রথম যখনই একটা ধারার কথা আসবে, সবচেয়ে প্রথমে যেটা জানতে হবে সেটি হচ্ছে আসলে অনুক্রমটা কী। তাই আমি প্রথমে যেটি আলোচনা করব সেটি হচ্ছে অনুক্রম। দেখো, অনুক্রম নিয়ে যদি আলোচনা করি, আমি শুরুতে একটা উদাহরণ দিচ্ছি। নিশ্চয়ই তোমরা স্বাভাবিক সংখ্যাগুলোকে চেনো। স্বাভাবিক সংখ্যা আমরা বলতে পারি 1, 2, 3, 4 এরকমভাবে চলতে থাকবে। আরও আছে, যদি এগুলোর প্রত্যেকটার বর্গ, আমরা 1কে যদি বর্গ করি তাহলে নিশ্চয়ই 1 হবে। 2কে যদি বর্গ করি তাহলে দেখো 4। এভাবে যদি আমরা 3কে বর্গ করি তাহলে এখানে 9, 4কে বর্গ করলে আমাদের সামনে দেখো 16, এরপরে আরও এভাবে কিন্তু আসতে থাকে। তাহলে দেখো, আমাদের এখান থেকে আমরা যদি নিচের এগুলোকে সেট আকারে লিখি, বলছি 1, 4, 9, 16, এইটা একটা সেট। তোমরা অনেকে কিন্তু দেখে বুঝতে পারবে যে এই সেটটা আসলে কি সেট। এটা হচ্ছে যে প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যার বর্গের সেট। তো এইটাকে আমরা একটা অনুক্রম বলতে পারি। কেন অনুক্রম বলতে পারি? অনুক্রম হচ্ছে একটা রাশি। অনুক্রম হচ্ছে যেখানে প্রত্যেকটা রাশি তার পূর্ব পদ এবং পরপদের সাথে কিভাবে সম্পর্কযুক্ত সেটি কিন্তু এখান থেকে বোঝা যায়। যে এখান থেকে বোঝা যাচ্ছে এটাকে 2কে স্কোয়ার করা হয়েছে, তাহলে এর পরেরটা দেখে বোঝা যাবে যে না, এর পরে 3টাকে স্কোয়ার করতে হবে। এখানে যখন 3 স্কোয়ার, তাহলে এর আগেরটা দেখে বোঝা যাবে নিশ্চয়ই এর আগেরটা 2কে স্কোয়ার করতে হয়েছে। তোমাদের বইতে সুন্দর করে একটা ডেফিনেশন দেওয়া আছে, বলা আছে যে প্রত্যেক রাশি তার পূর্বপদ এবং পররাশির সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যাবে, এবং এইভাবে সাজানো রাশিগুলোকে বলা হবে অনুক্রম। তাহলে আমরা দেখতে পারি যে এই টোটাল এই অনুক্রমটাকে আমরা আসলে কিভাবে লিখতে পারি। যদি ছোট করে লিখতে পারি তাহলে দেখো, এই অনুক্রমের সাধারণ পদ, তাহলে এখান থেকে আমরা বলছি এই অনুক্রমটির সাধারণ পদ কেমন লক্ষ্য করে, এটাকে আমরা বলছি যে n স্কোয়ার। শুধু এভাবে বলতে পারো n স্কোয়ার, এটা একটা পদ্ধতি হতে পারে। হ্যাঁ, এটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে তুমি ঘিরে দিতে পারো। ওকে, তাহলে এইটাকে একবার আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিতে পারি। আবার তখন দ্বিতীয় বন্ধনী দিয়ে যদি ঘিরে দাও তাহলে কিন্তু তখন লিখতে হবে n এর মান 1, 2, 3 এভাবে ডট 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 ডট। ওকে, তা আরেকটা পদ্ধতির কথাও তোমাদের বইতে বলে দেওয়া আছে, সেভাবে লেখা যাবে যে n স্কোয়ার, এখানে দুটো বন্ধনী, দেখো এর মান এখান থেকে কত থেকে শুরু করে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, কারণ এখানে ডট 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 আমি ব্যবহার করেছি। এভাবেও কিন্তু লেখা যেতে পারে। যাই হোক, আমরা এভাবে হয়তো লিখবো না। আমরা আজকের ক্লাসে আমি শুরুতে যেটি আলোচনা করব এবং সেটি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 137 নম্বর পৃষ্ঠায় এখানে কিছু কাজ দেওয়া আছে যে একটি কতগুলো অনুক্রম থেকে কিভাবে সাধারণ পদ নির্ণয় করা যায়। অর্থাৎ এটি আজকের ক্লাসের সবচেয়ে প্রথম কাজ, তোমাদের যেটা শিখতে হবে যে একটা অনুক্রম দেখে তার সাধারণ পদ কিভাবে নির্ণয় করা যায়। তার আগে দেখো, এই 137 নম্বর পৃষ্ঠায় শুরুতে যেগুলো আছে পদ, কাজের উপরের অংশে লক্ষ্য করো, এখানে আছে 1/2, 1/2 স্কোয়ার, 1/2 কিউব, এভাবে আছে 1/2 টু দ্য পাওয়ার 4। লক্ষ্য করো, এটি যদি তোমার পরীক্ষায় এসে বলে এর সাধারণ পদ, আচ্ছা সাধারণ পদ বলতে আসলে আমরা কি বুঝি? এই অনুক্রমটির আসলে n-তম পদ কত, সেটি কিন্তু এই অনুক্রমটির সাধারণ পদ। আবার বলছি, সাধারণ পদ বলতে আসলে অনুক্রমটির n-তম পদ। তাহলে এত অনুক্রমটি সাধারণ পদ মানে, আবারও বলছি, সাধারণ পদ মানে বারবার করে বলছি, সেটি হচ্ছে n-তম পদ। সাধারণ পদ মানে হচ্ছে n-তম পদ। লক্ষ্য করো, প্রথম পদে ছিল 1/2, দ্বিতীয় পদে ছিল 1/2 স্কোয়ার, তৃতীয় পদে ছিল 1/2 কিউব, চতুর্থ পদে ছিল যে 1/2 টু দ্য পাওয়ার 4। দেখো, সব জায়গায় লবে 1, তাহলে সাধারণ পদে লবে 1। ওকে, প্রথম পদের সময় 2 পাওয়ার ছিল 1, দ্বিতীয় পদের সময় 2 স্কোয়ার, তৃতীয় পদের সময় 2 কিউব, চতুর্থ পদের সময় 2 টু দ্য পাওয়ার 4, তাহলে n-তম পদের সময় নিশ্চয়ই সেটা 2 টু দ্য পাওয়ার n। তাই এখানে দেখো, তোমাকে এখানে দিয়ে দিয়েছে ডট 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 1/2 টু দ্য পাওয়ার n। এটি আসলে এইভাবেই তোমাকে চিন্তা করতে হয়েছে। এখন দেখি এখানে খ নম্বর যেটি আছে,
কি আছে এখানে 3 1 -1 -3 ডট ডট ডট। তোমাকে যদি বলি এই অনুক্রমটির সাধারণ পদ নির্ণয় করো, এত সহজে আর কিন্তু বলা সম্ভব হচ্ছে না। তাহলে দেখো এই অনুক্রম নিয়ে এর পৃষ্ঠার শেষের দিকে দেখবে ধারার একটা সংজ্ঞা আছে। বলেছে যে কোনো কোনো অনুক্রমে পদগুলোকে যদি পরপর তুমি যোগ চিহ্ন দিয়ে লিখে দাও তাহলে সেটি একটা ধারা হয়ে যায়, যেটি কিন্তু আমি তোমাদের সাধারণ গণিত ক্লাসেও পড়িয়েছি। তাহলে ধারাটা কি? আসলে এই অনুক্রমে যদি সাধারণ পদ তোমরা না বুঝতে পারো তখন কিন্তু একটা ধারাও চিন্তা করা যায়। তাহলে দেখো এখান থেকে 3, এখান থেকে 2, তাহলে দেখো 3 থেকে কত কত করে কমেছে। তাহলে এটাকে যদি তুমি একটু রাফে একটা ধারা লিখে নাও, যে ক্ষেত্রে তুমি বুঝবে না সেটা একটা ধারা লিখে নিবে। 3 মাঝখানে একটা প্লাস দিলাম, তাহলে দেখো এটা হচ্ছে 1, প্লাস দিলাম প্লাসে মাইনাসে -1, তারপর দেখো একটা প্লাস দিলাম প্লাসে মাইনাসে -3, এভাবে কিন্তু চলেছে, এভাবে ডট 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 এভাবে চলতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে এটা একটা সমান্তর ধারা না এটা একটা গুণোত্তর ধারা? দেখো 1 -3 মাইনাস, লক্ষ্য করো -1 -1 দেখো -2, এটা কিন্তু নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে এটি একটা সমান্তর ধারা তৈরি হয়ে গেছে। তাহলে এর n তম পদ কত ছিল? n তম পদ a প্লাস n-1 ইন্টু b। তাহলে এর জায়গায় কত? প্রথম পদ। প্রথম পদ মানে কোনটা? দেখো প্রথম পদ মানে হচ্ছে 3, আর এখানে n-1 ইন্টু b মানে কত করে? দেখো -2। তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করে থাকি তাহলে দেখো 3 - 2n মাইনাসে মাইনাসে +2, তাহলে সেক্ষেত্রে আমাদের থাকে দেখো 5 - 2n, 5 - 2n। যদি কেউ এভাবে ক্যালকুলেশন না করে নেয় তার পক্ষে কিন্তু বের করাটা খুবই খুবই কঠিন। তার মানে আমরা এখান থেকে বলবো যে এটা আসলে আর কিছুই না 5 - 2n। এখন দেখো কত সুন্দর হয়ে গেছে, যদি তুমি n এর জায়গায় 1 বসাও তাহলে দেখো যেটা 5 - 2 তার মানে 3, প্রথম পদ 3 বেড়ে যাচ্ছে। যদি এখানে 2 বসাও তাহলে দেখো 5 - 2 ইন্টু 2 তাহলে 5 - 4, সেক্ষেত্রে 1 হচ্ছে। আচ্ছা যদি 3 বসাও তাহলে দেখবে -1 হবে, যদি 4 বসাও তাহলে চতুর্থ পদটা হবে। বিষয়টা এরকম। আমি যদি আরেকটা দেখাই এখান থেকে, লক্ষ্য করো গ নম্বর যেটি আছে 1, এখানে আছে হচ্ছে 2/3, 3/5, এখানে আছে 4/7। তাহলে দেখো এখানে শুধু 1 আছে, তুমি চাইলে যেহেতু সবগুলো লব বাই 1 আকারে আছে এটা 1/1 আমি লিখে নিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে, তোমাদের লেখার দরকার নেই। এই অনুক্রমটির সাধারণ পদ কত? আমি যদি এটির ক্ষেত্রেই প্রশ্ন করি তাহলে লক্ষ্য করবো এখানে উপরে দেখো প্রথমটা 1, দ্বিতীয়টায় 2, তারপরটা 3, তারপরটা 4, এভাবেই আছে। তাহলে n-তমটার জন্য নিশ্চয়ই উপরে আমাদের n হবে, তাহলে আমাদের লবটা হয়ে গেছে। আমাদের হরটা কিভাবে বের করবো? দেখো এখানে কিন্তু বিজোড় আছে 1 3 5 7 এভাবে দিয়েছে। তাহলে যখনই আমাদের বিজোড় সংখ্যার প্রশ্ন আসে তখনই আমরা নিশ্চয়ই সেটা 2n-1 নিই, আর জোড় সংখ্যা হলে নিশ্চয়ই সেটা 2n নিই। তারপরও যদি বলো না স্যার আমি মানি না, আমি ওভাবে আমি চিন্তা করবো না, আমাকে এভাবে শিখালাম, তাহলে দেখো এখান থেকে একটা ধারা তৈরি করো 1 3 5 7। ওকে, তাহলে এটা নিশ্চয়ই একটা কত কত করে বেড়েছে? 2 2 করে বেড়েছে। একটা সমান্তর ধারা a প্লাস a মানে হচ্ছে 1 প্লাস n-1 ইন্টু b মানে 2 2 করে বাড়ছে, তার মানে 1 প্লাস 2n। আমরা এখানে দেখো -2, তার মানে আমাদের যেটা হলো বললাম 2n-1, অর্থাৎ নিচে যেটা হবে সেটা হচ্ছে 2n-1। আমি কিন্তু নিচের গুলোকে নিয়ে একটা ধারা তৈরি করে নিয়ে সেখান থেকে n-তম পদটা কত হবে সেটা বের করে নিলাম। এটি ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, এই টেকনিকটা যদি শিখতে পারো তাহলে দেখবে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপরে দেখো আমরা সবগুলো যেহেতু দেখালাম, ঘ নম্বর যেটি আছে যে 1/2, 1/5, 1/10, 1/70 এত অনুক্রমের সাধারণ পদ আসলে কত হবে? দেখো লবে সবগুলো 1 আছে, তাহলে আমরা এখান থেকে দেখি যে লবে সবগুলো কিন্তু আমরা 1 কিন্তু নিশ্চিতভাবে লিখে দিতে পারছি। এখন হরে যে অবস্থাটি দাঁড়িয়েছে এটি কিন্তু কোনো অবস্থাতে সমান্তর ধারাও না, এটি কিন্তু একটু ক্রিটিক্যাল হয়ে যাবে তোমাদের জন্য বোঝা যে আসলে এটি কোন ফর্মে এখানে গিয়েছে। যে এখানে হচ্ছে 2 5 10 17, তাহলে আমরা দেখি যে 2কে স্কোয়ার করো, 2কে যদি স্কোয়ার করো তাহলে দেখো 2 2 4, তার চেয়েও এক বেশি। ওকে, আচ্ছা এরপরে দেখো 3কে স্কোয়ার করো তাহলে 3 3 9, তার চেয়েও এক বেশি বসে আছে। এটা চতুর্থ পদ, চতুর্থ পদের সময় যদি 4কে স্কোয়ার করো তাহলে 4 4 16 চেয়ে এক বেশি অর্থাৎ 17। তার মানে আমাদের এখানে সবসময় বলতে পারি যে n স্কোয়ার
প্লাস ওয়ান উৎপন্ন হয়েছে, কারণ এর মান যখন ওয়ান বসাচ্ছ তখন ওয়ান প্লাস ওয়ান মানে ওয়ান বাই টু, যখন টু বসাচ্ছ তখন টু স্কোয়ার মানে ফোর প্লাস ওয়ান, সেক্ষেত্রে আসে ওয়ান বাই ফাইভ, এভাবে থ্রি বসালে। দেখো এটি কিন্তু একটু ক্রিটিক্যাল, এইখানে যেগুলোর মধ্যে ছিল সবগুলো চেক। এখন আমি যেহেতু এইগুলো তোমাকে শিখিয়ে ফেলেছি, যে কাজের যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা নিজেরাই শিখতে পারবা, করতে পারবা, কিন্তু একটা প্রবলেম আছে, আমি সেটাকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখন আলোচনা করছি 137 নম্বর পৃষ্ঠায় কাজ। এই কাজে ক এর প্রথম যেটি আছে, লক্ষ্য করো এখানে প্রথমটি আছে 1/2, তারপরটি আছে -2/3, 3/4, -4/5। এত অনুক্রমের সাধারণ পদ। একটা জিনিস তোমাদের আমি শিখিয়ে দেবো, যদি দেখো এখানে ভাবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস ভাবে যায়, অর্থাৎ প্রথমটা প্লাস পরেরটা মাইনাস তারপরটা প্লাস তারপরটা মাইনাস, অর্থাৎ এইভাবে যদি কোনো ধারা যায়, তাহলে আমরা সবসময় তো শুরুতে যেটি নিব যে মাইনাস ওয়ানের হোল টু দ্য পাওয়ার। দেখো আমরা এখানে বেশ কয়েকটি টার্ম নিতে পারি, তার মধ্যে একটা নিতে পারি হচ্ছে n-1, এটিও তোমরা নিতে পারো, হ্যাঁ, বা এখানে তোমাদের বইতেও এই জাতীয় কিছু দেওয়া আছে, এখানে n+1ও নেওয়া যায়, দুটো জিনিস নেওয়া যায়, একটা হচ্ছে n-1 নেওয়া যায়, আবার -1 হোল টু দ্য পাওয়ার n+1ও নেওয়া যায়। কেন নেওয়া যায়? দুটোই নেওয়া যায়, যে কোনো একটা নিলেই হয়। আমি একটু যদি বুঝাই দিই, n এর মান যখন তুমি 1 বসাচ্ছ তখন 1 - 1 0, অর্থাৎ -1 হোল টু দ্য পাওয়ার 0 মানে 1, সেক্ষেত্রে পজিটিভ। আবার দেখো -1 হোল টু দ্য পাওয়ার n+1 যদি নাও, তাহলে n এর জায়গায় যখন 1 বসাচ্ছ তখন 1 + 1, তাহলে -1 হোল টু দ্য পাওয়ার 2 হচ্ছে, তার মানে সেটাও প্লাস। অর্থাৎ প্রথমটা যদি প্লাস থাকে, এই দুটোর যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো, যে কোনো একটা ব্যবহার করতে পারো। লক্ষ্য করি প্লাস মাইনাস থাকলে কি করে পরের বার মাইনাস আসবে, দেখো আমি একটু পরেই বুঝিয়ে দিচ্ছি। শুরুতে লিখবো -1 হোল টু দ্য পাওয়ার যে কোনো একটা, আমি লিখলাম n+1 লিখে নিলাম। কেন এটা লিখে নিলাম? প্লাস মাইনাস চিহ্ন থাকলে এটা লিখে নিলাম। আচ্ছা, এবার দেখি আবার শুরুতে প্রথমটার উপরে 1, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4, তার মানে দেখতে পারলাম আমরা n এর সময় যে উপরে আমাদের n হবে, এটা আমরা নিচ্ছি। তারপরে দেখো এখানে যখন 1 ছিল এখানে তার চেয়ে এক বেশি, এখানে যখন 2 ছিল তার চেয়ে এক বেশি, এখানে যখন 3 ছিল তার চেয়ে এক বেশি, এখানে যখন 4 ছিল এখানে তার চেয়ে এক বেশি, উপরে যখন n থাকবে নিশ্চয়ই তার চেয়ে এক বেশি, অর্থাৎ n+1। বলো স্যার আমি এভাবে করবো না, আগের মতো করে ধারা আকারে করে নিয়ে আসবো। ওকে, হবে, কোনো অসুবিধা নেই, এটিগুলো অবজেক্টিভে সাধারণত আসে। এখন দেখি আমার এই উত্তরটা সঠিক হয়েছে কিনা, তুমি নিজে নিজেই যাচাই করে দেখতে পারো। কিভাবে দেখতে পারো? যে তুমি n এর জায়গায় 1 বসাও, তাহলে -1 হোল টু দ্য পাওয়ার 1 + 1 মানে কি 2, -1 হোল টু দ্য পাওয়ার 2 মানে কি 1, এটুকু মিলে 1 হলো, তাহলে n এর জায়গায় 1 বসালে উপরে থাকলো 1/1 + 1, তার মানে 1/2, আমরা দেখছি 1/2। যখন n এর জায়গায় আমি 2 বসাচ্ছি, তাহলে -1 হোল টু দ্য পাওয়ার 2 + 1 3, তাহলে এখানে কিন্তু আগে মাইনাস, -1 হোল টু দ্য পাওয়ার 3 মানে -1 তিনটা গুণ, সেক্ষেত্রে কিন্তু আগে একটা মাইনাস চিহ্ন থেকে যাচ্ছে। আর n এর জায়গায় যখন আমি 2 বসাচ্ছি তখন উপরে 2/3, দেখো আগে মাইনাস চিহ্ন থেকে যাচ্ছে 2/3, তার মানে আমরা দেখতে পাচ্ছি n এর জায়গায় 1 2 3 4 এগুলো যদি বসাও তাহলে পরপর তুমি পদগুলো কিন্তু পেয়ে যাবে। এরপরে যেটা আছে আমরা 2 নম্বর, সেটিও যদি দেখি খুবই সহজ, আমি আগে বলছি যে 1/2 3/4 5/6 7/8, এত অনুক্রমটির লক্ষ্য করো সাধারণ পদ কেমন হবে? সাধারণ পদ মানে বারবার করে বলছি এটি হচ্ছে n-তম পদ। লক্ষ্য করো এখানে 1 3 5 7 এভাবে আছে, 1 3 5 7 মানে কি বিজোড়। একটু আগে আমি তোমাদের করে দেখিয়েছি বিজোড় যখন আমাদের চলে আসে লিখতে পারি 1 চান্সে 2n - 8। আর নিচে দেখো এখানে প্রথমটা আছে 2, তারপরটা আছে, তাহলে আমরা এখানে দেখো 2 4 6 8 এভাবে দেখো তো জোড় না, সব এগুলো জোড় করে যাচ্ছে, তার মানে জোড় হলে আর কি করার দরকার আছে, এখানে 2n লিখে দাও। এর যে মান বসালে তখন প্রথমবার হবে 2, উপরে হবে যখন এটা, এরপর যখন 2 বসাবো তখন 2 দুগুণী 4, যখন 3 বসাবো 3 দুগুণী 6, যখন 4 বসাবো, ওকে। তাহলে দেখো লবে আলাদা করে চিন্তা করবে, হলার আলাদা করে চিন্তা করবে। দেখো 3 নম্বরটা অনেক সহজ, দেখেই বোঝা যাচ্ছে উত্তর, আমি এটা বললাম না, আমি 4 নম্বরটা একটু আলোচনা করে দিই। দেখো প্রথমে আছে 1, এরপরে আছে √2, তারপরে আছে √3, তারপরে আছে 2। এটি তোমাকে আসলে
ভয় পাওয়ানোর জন্য করা হয়েছে। এটা আসলে কি, প্রথমটা আছে স্কোয়ার রুট ওভার অফ 1 মানেই তো 1, স্কোয়ার রুট ওভার অফ 2, তারপরটা আছে স্কোয়ার রুট ওভার অফ 3, তারপরটা আসলে আছে স্কোয়ার রুট ওভার অফ 4। এটা নিজে বুঝে নিতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে এত হ্যাঁ, অনুক্রমটির সাধারণ পদ। সাধারণ পদ মানে কি, n তম পদ। প্রথমটার জন্য স্কোয়ার রুট ওভার অফ 1, দ্বিতীয়টার জন্য স্কোয়ার রুট ওভার অফ 2, তাহলে n তম পদের জন্য কি স্কোয়ার রুট ওভার অফ n। বিষয়টা এছাড়া আর কিছুই না, একদম সিম্পল জিনিস। এখন প্রশ্ন হচ্ছে, কিছুক্ষণ আগে তোমাদের আমি দেখিয়েছি যদি সাধারণ পদ দেওয়া থাকে তাহলে সেখান থেকে কিন্তু অনুক্রম বের করা যায়। এখানে এই কাজগুলো অর্থাৎ খ নম্বরে আছে। আমরা এখন দেখব কিভাবে সাধারণ পদ দেওয়া থাকলে আমাদের অনুক্রম বের করতে পারি। ক নম্বর, সমাধান। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আমাদের এখানে সাধারণ পদ দেওয়া আছে। সাধারণ পদ যদি দেওয়া থাকে তাহলে অনুক্রমটি কিভাবে বের করতে হবে। একবার বলেছি এর জায়গায় 1 বসাতে হবে। তুমি বসাও, দেখো 1 প্লাস মাইনাস 1 এর হোল টু দ্য পাওয়ার 1 কমা, এবার দেখো কি বসাবো, 1 প্লাস মাইনাস 1 এর হোল টু দ্য পাওয়ার 2 কমা, এরপরে বসাবো 1 প্লাস মাইনাস 1 এর হোল টু দ্য পাওয়ার 3, এরপরে লিখবো 1 প্লাস মাইনাস 1 এর হোল টু দ্য পাওয়ার 4 কমা ডট ডট ডট। অর্থাৎ অনুক্রমে কমপক্ষে 4টা তোমরা লিখবা, সেটাই সবচেয়ে ভালো হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে 1 মাইনাস 1 এটি হলো, পরেরটা হলো 1 মাইনাস 1 এর স্কোয়ার, তার মানে এখানে প্লাস 1, এরপরে দেখতে পাচ্ছি আমরা 1 মাইনাস 1, তারপরটা লিখলাম 1 প্লাস 1 কমা ডট ডট। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 0 কমা, এটি যেটা হলো 2, এখানে হলো 0, আবার এখানে দেখো 2 ডট ডট। তাহলে এটি কিন্তু তোমার সেই অনুক্রমটি হবে। অর্থাৎ এইখানে যতগুলো ম্যাথ আছে সবগুলো কিন্তু এভাবে তোমরা নিজেরা করতে পারবে। আমি এখন চলে যাচ্ছি অনুশীলনীতে সরাসরি। তোমাদের অনুশীলনীতে আমরা 9 নম্বর থেকে কিছু ম্যাথ আছে। 9 নম্বরে যে প্রদত্ত অনুক্রমগুলির 10তম পদ এবং 15তম পদ এবং 8তম পদ নির্ণয় করো। আমরা এখন এখান থেকে আমি কয়েকটি অঙ্ক তোমাদের সমাধান করে দিই। লক্ষ্য করো, আমাদের প্রথম যে ম্যাথটি আছে যে প্রদত্ত অনুক্রম, এটি দেখেই বোঝা যাচ্ছে যোগ 2 4 6 8 10 12। এখান থেকে যে যে জিনিসগুলো তোমাকে বের করতে বলেছে যে এখানে 8তম পদটা কত হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে যোগ। তাহলে 8তম পদ নিশ্চয়ই সেটি 2r হবে, এটি আমরা দেখে বলে দিতে পারি। কিন্তু তুমি যদি দেখে না লিখতে চাও যে স্যার আমি একটু প্রমাণ করে দেখে দিতে, এটা দেখে লেখাটা সবচেয়ে ভালো। কারণটা কি, এগুলো আসলে তোমার সামনে তোমাকে অবজেক্টিভে আসবে, সুতরাং এটা দেখে লিখে দেওয়াটা সবচেয়ে ভালো। তারপরও যদি তোমরা কেউ এটা করে দেখাতে চাও তাহলে আমি করে দিচ্ছি। এখানে দেখো 4 মাইনাস 2, 4 মাইনাস 2 করলে 2, দেখো 6 মাইনাস 2 করলেও 2, আবার দেখো 8 মাইনাস 6 করলেও 2। তাহলে আমরা বলতে পারি যে প্রদত্ত অনুক্রমটি একটি সমান্তর অনুক্রম। দেখো যার প্রথম পদ a ইকুয়াল টু সাধারণ অন্তর, এটাকে আমরা বলছি d ইকুয়াল টু। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অতএব 8তম পদ a প্লাস r মাইনাস 1 ইন্টু b। তাহলে দেখি এর মান এখানে 2 প্লাস r মাইনাস 1 ইন্টু দেখো 2, যদি গুণ করে দাও তাহলে 2 প্লাস 2r মাইনাস 2, এইটা হচ্ছে 2r। আমি বলেছি দেখে বলাটা সবচেয়ে ভালো, যে এত অনুক্রমের 8তম পদ একবারই দেখে বলে দিলাম 2r। তাহলে দেখো যদি তুমি 8তম পদ পেয়ে যাও তাহলে 10তম পদ বের করতে পারবে না। এখন তো 10তম পদ, তার মানে আর এর জায়গায় 10 বসিয়ে দেবে, তার মানে 2 ইন্টু আর এর জায়গায় 10
দ্যাট ইজ 20। যদি তোমাকে বলা হয় যে এখানে আছে আরো 15তম পদ, তার মানে 2 ইন্টু 15, খুব সহজে কিন্তু উত্তরে পৌঁছানো যাবে। ঠিক খ নম্বরটাও দেখবে এরকম ভাবেই আছে, অর্থাৎ সমান্তর অনুক্রমে আছে। খ নম্বরটাও সমান্তর অনুক্রমে আছে। আমি চলে যাচ্ছি গ নম্বরে। দেখো গ নম্বর, গ নম্বরটি খুবই সহজ। গ নম্বরে দেখো এনতম পদ দেওয়া আছে, তাহলে এটা কিছুই করার নেই। আটতম পদ মানে কি, এন এর জায়গায় শুধু আর বসিয়ে দাও, আর কিছু না। 10তম পদ মানে কি, এবার এন এর জায়গায় 10 বসাই দিবে, আর 15তম পদ মানে এন এর জায়গায় 15 বসাই দিবে, আর কিছু না। এটা একদম খুবই সহজ। আমি ঘ নম্বরে চলে যাচ্ছি। ঘ নম্বরে যেটি আছে 0 1 0 1 0 1 এভাবে আছে। তাহলে দেখি এই জাতীয় ক্ষেত্রে আমরা আসলে কিভাবে করতে পারি। যে লক্ষ্য করো, এটি হচ্ছে প্রথম স্থান মানে প্রথম পদ, এটি দ্বিতীয় পদ, এটি তৃতীয় পদ, এটি চতুর্থ পদ। অর্থাৎ পদ সংখ্যা যদি দেখো যেখানে যেখানে বিজোড় সেই জায়গাগুলো কিন্তু অনুক্রমের যে মান আছে সেটা কিন্তু শূন্য। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পারি যে পদ সংখ্যা যেখানে বিজোড় সেই সব স্থানে কিন্তু এই অনুক্রমের যে মানটি আছে সেটি কিন্তু শূন্য। আর যদি পদ সংখ্যা যদি জোড় হয় তাহলে দেখো, যদি এখানে দেখো 1 2, দেখো 2 জায়গায়, অর্থাৎ জোড়তম জায়গাগুলো 1 2 4, এখানে আছে 6। তাহলে এটি আমরা একটু সুন্দর করে লিখে ফেলবো এখনই। অনুক্রমটির এভাবে লিখি যে প্রদত্ত অনুক্রমটির বিজোড় লিখি, বিজোড়তম পদ। লক্ষ্য করো বিজোড়তম পদ হলো 0 এবং জোড়তম পদ হচ্ছে 1। তাহলে আমরা দেখি এখানে আমাকে বলেছে 10তম পদ। অতএব জোড় সংখ্যা 10 জোড় বিধায় এভাবে লিখতে পারি 10তম পদ। 10তম পদ কত হবে 1। আর আমাকে এখানে যেটা বলেছে যে 15 বিজোড় বিধায় 15তম পদ। দেখো 15 বিজোড় হলে বিজোড়তম পদ হবে 0। আর এখানে দেখো 8তম পদ আমরা কিভাবে বের করবো, 8 জোড় না বিজোড় সেটা তো আমরা বলতে পারি না। তাহলে লিখবো আর জোড় হলে 8তম পদ। নিশ্চয়ই জোড় হলে তার মান 8 হবে। আর 8 তো আমরা জানি না, এই জন্য বলে দিলাম অজানা রাশি। আর বিজোড় হলে 8তম পদ 0। বিষয়টা এভাবে রেখে দিবে। আমরা এখন একটা সমান্তরের জন্য দেখিয়েছি, এবার আমি তোমাদের একটা গুণোত্তরের জন্য দেখাই দিব যে গুণোত্তর থাকলে কিভাবে অনুক্রমের গুণোত্তর। দেখো চ নম্বর, না ওটা খুবই সহজ, ওটা নিজেরা করতে পারবে। আমি বলেছি যদি এনতম পদ দেওয়া থাকে তাহলে 8তম পদ মানে কি, এনের জায়গায় আর বসাই দিলে হয়ে গেল। 10তম পদ মানে কি, এনের জায়গায় 10 বসাই দিলে হলো। আর 15তম পদ মানে এনের জায়গায় 15 বসাই দিলে হয়ে যাবে। দেখো এখানে দেওয়া আছে যে 5/3, 5/9, 5/27, 5/81। দেখো এটা দেখে বলে দিলে তাড়াতাড়ি উত্তরে পৌঁছানো যায়। প্রথমেরটায় কি আছে বলতো, 5/, এখানে যেটা আছে যে 3⁻0 আছে। হ্যাঁ, তার মানে এখানে নিচে আছে n-1, এর জায়গায় 1 বসালে এটা হয়ে গেছে। যখন এখানে 2 বসাইছি
এটা চলে আসবে একটু পরেই। দেখো আমি এটা করে উত্তরটা দেখে দেখে প্র্যাকটিস করাটা সবচেয়ে ভালো। আর যেহেতু বলেছেন তাহলে নিশ্চয়ই এখানে আর মাইনাস ওয়ান আসবে, এছাড়া আর কিছুই না। দেখি আমরা করে কিভাবে আসতে পারি। এখানে 5/3 ভাগ হচ্ছে 5, গুণ করে উল্টায় দাও যে 5/3 ইন্টু 1/5, তাহলে দেখি 1/3। একইভাবে 5/9 ভাগ হচ্ছে 5/3, গুণ করে উল্টায় দিব, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই আরোটা দেখাতে পারো। তাহলে আমরা বলছি যে প্রদত্ত অনুক্রমটি একটি গুণোত্তর অনুক্রম। দেখো যার প্রথম পদ, লক্ষ্য করো a ইকুয়াল 5 অনুপাত, সাধারণ অনুপাত আমরা কখনো কখনো আর ব্যবহার করি, কখনো কখনো কিউ ব্যবহার করি। যেহেতু এখানে অঙ্কের মাঝে আমরা দেখছি যে আরতম বিষয়টি বলেছে, তাই আমরা এখানে আর না ব্যবহার করে কিউ ব্যবহার করলাম। এখানে বললাম হচ্ছে 1/3। আচ্ছা, তাহলে দেখো আমরা কখনো কখনো কিন্তু আর ব্যবহার করেছি আমরা আগেও, কিন্তু সেটি অঙ্কের মাঝে যেহেতু আর এর পরিচয় আছে যে আরতম পদ আমাকে বের করতে বলেছে, তাই এখানে দেখো সাধারণ অনুপাতে আমি কিউ দিয়ে প্রকাশ করলাম। তাহলে লক্ষ্য করো আমরা এখান থেকে বলতে পারি যে অতএব আরতম পদ, লক্ষ্য করো আগে কিন্তু আমরা বলেছিলাম n তম পদ, যে আর টু দা পাওয়ার n-1। এখন মজার বিষয় হচ্ছে এই n এর জায়গায় এখন বলতেছে আর, তাহলে এই আর আর এই আর কিন্তু একই হয়ে যাচ্ছে, যার কারণে আমরা এই যে একটা জায়গায় কিউ ব্যবহার করলাম। তাহলে আরতম পদ হচ্ছে a, আর এর জায়গায় আমরা ব্যবহার করেছি কিউ টু দা পাওয়ার, আর এখানে লিখবো হচ্ছে r-1। দেখো তাহলে আমাদের উপরে যেটা হচ্ছে যে এখান থেকে থাকছে যে মানে হচ্ছে 5, এখানে লিখলাম যে 1/3 তার হোল টু দা পাওয়ার r-1। তাহলে দেখো উপরে থেকে যাচ্ছে 5, এই 1 এর হোল টু দা পাওয়ার তো আর কোনো কিছু আসে না, 1 এর হোল টু দা পাওয়ার মানে সেটা 1ই আসে, 3 টু দা পাওয়ার r-1। আমি এটা শুরুতেই বলে দিয়েছিলাম যে 5 3 টু দা পাওয়ার r-1 কিন্তু হবে, এটি হবে। এখন যদি তুমি 8তম পদ পেয়ে যাও, 10তম পদ মানে কি আর এর জায়গায় 10 বসাই দিবা, আর 15তম পদ মানে হচ্ছে আর এর জায়গায় 15 বসাই দিবা। তাহলে দেখো খুবই সহজ এটি। আমি 4 নম্বর তো বললাম, n তম পদ যদি দেওয়া থাকে তাহলে 8তম পদ মানে এর জায়গায় আর বসাই দিবা, আর কিছু না। এখন দেখি 10 নম্বরে, 10 নম্বর যেটি আছে খুবই সহজ অঙ্ক, ভিডিওটি আমার অনেক বড় হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো তোমাদের বইয়ের 10 নম্বর এখানে দেওয়া আছে যে অনুক্রমটির n-তম পদ un হচ্ছে 1/n, এবং আরো বলে দেওয়া আছে অবজেক্টিভে সাধারণত এগুলো আসে যে un লেস দ্যান হচ্ছে 10 টু দা পাওয়ার 5, un এর জায়গায় আমি বসিয়ে দিয়েছি হচ্ছে 1/n, লেস দ্যান এটি হচ্ছে লিখতে পারি 1/10 টু দা পাওয়ার 5। দেখো অসমতার ডিরেকশন কখন কখন চেঞ্জ হয়ে যায়, যখন লব আর উল্টায় দাও আর উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে দাও, এই দুই সময় কিন্তু অসমতার দিক পরিবর্তন। দেখো লব হরকে যদি উল্টাই দিই তাহলে এখানে n, এখানে ছিল লেস দ্যান, এটা অবশ্যই গ্রেটার দ্যান হয়ে যাবে 10 টু দা পাওয়ার 5। তার মানে আমরা মনে রাখবো যে লব হর যদি উল্টে দিই তাহলে অসমতার দিক পরিবর্তিত হবে, আর যদি উভয় পক্ষে -1 দিয়ে গুণ করি তাহলে কিন্তু অসমতার দিক পরিবর্তন হবে। খ নম্বরটি দেখবে একদম খ নম্বর যা, খ নম্বরও তাই। গ নম্বরে বলেছে অনুক্রমটি দেখো n-তম পদ সেই একই, বলেছে n এর মান যথেষ্ট বড় করবে। তুমি n এর মান যখন 1 নিচ্ছ 1/1 মানে 1, যখন 1/2 নিচ্ছ তখন 0.5 আরো কমে গেল, যখন 3 নিচ্ছ 1/3 তখন দেখবে 0.33 আরো কমেছে, তারপর যখন 4 নিচ্ছ তখন 1/4 তার মানে 0.25, এবার 5 দিলে আরো কমবে, 6 দিলে আরো কমবে। তাই লিখেছি n এর মান যত বড় হবে un এর মান তত ছোট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এভাবে n এর মান বাড়তে বাড়তে যথেষ্ট বড় মানে কি একদম ইনফিনিটির কাছাকাছি যদি চলে যায়, তোমরা অনেকেই বলে থাকো 1/∞,
এটি কিন্তু 1/∞, একে আমরা একেবারে শূন্য ধরে থাকি বা একটা সময় যে হয়তো শূন্য হয়ে যাবে, বিষয়টা এরকম। তো এর মান যথেষ্ট বড় হলে অর্থাৎ n টেন্ডস টু যদি ইনফিনিটি হলে un এর মান কিন্তু তখন শূন্য হয়ে যাবে। তাই আমরা লিখেছি un এর মান তখন শূন্য হবে বা এক সময় শূন্য হবে, এরকমও লেখা যেতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে un এর প্রান্তীয় মান হচ্ছে শূন্য। অর্থাৎ আজকের ক্লাসটি আমি বলছি যে এখান থেকে যে অঙ্কগুলো আমরা শিখালাম, এখান থেকে কিন্তু বহু নির্বাচনীতে সাধারণত অঙ্ক থাকবে। অর্থাৎ এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে দু একটি বহু নির্বাচনী প্রশ্ন তোমরা অবশ্যই পারবে। আগামী ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, সেই ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি।